সবাইকে কপর দে। বাড়ির বড় কথা নেই। তোর বউ যদি পথি অবস্থায় লেখাপড়া না করতো তাহলে বেটা বাঁচত রে। এ বেটা বাঁচত, এ বেটা বাঁচত রে চন্দর, বাঁচত। দিদমা, দিদমা আপনি শান্ত হন, শান্ত হন দিদমা। দাদামশাই মারা গেছে খবর শুনে আমারও খুব কষ্ট হচ্ছে দিদমা, কিন্তু আমরা তো আপনাদের পাশে আছি দিদমা। মানুষ তো অমন নয় দিদমা, একদিন না একদিন সময় হলে চলে যেতেই হয়। কিন্তু চন্দর, সে তো একটু শান্তিতে চোখ বুঝতে পারতো বল। তোর বউ যদি একটু আচার বিচার মেনে চলতো, বেটা তো হয়েছিল, হয়েছিল তো বেটা, বল। ঠিকই তো বলছে মাইমা, কিছু মনে করবেন না। তোমার বউ তাকে রক্ষা করতে পারলো না। কিছু বলতে গেলে দিদি আবার ছোট চুপ করে থাক। যোগী, ছোট বউ তো ভুল কথা কিছু কয়নি, কিচ্ছুটি ভুল কথা কয়নি। তোর বউয়ের নাকি অনেক ক্ষমতা, রঘুনাথের হাত নাকি তার ওপর আছে। তাহলে কেন পারলো না বলতে পারিস? কেন পারলো না নিজের বেটাকে রক্ষা করতে? যে মা নিজের বেটাকে রক্ষা করতে পারে না, বাঁচাতে পারে না, সে কিসের মা শুনি? সে মা নয়, মা নয়, সে একটা রাগ করছে। ছোট, কি কইছিস তুই? শোকে তাপে তোর মাথাটা খারাপ হয়ে গেছে। বড় কিন্নি, ওই বউয়ের জন্য আমার শীতে সিঁদুর মুছেছে। ও বউয়ের ভালো হতে পারে না, আমি বলছি ও বউয়ের ভালো হবে না, কখনো ভালো হবে না। মুখখানা বন্ধ কর। ও তো ছেলে হারিয়েছে, বুকের ভেতরটা হু হু করছে, সে কথাটা একবারও ভাববি না। ছোট বৌমা, লক্ষ্মী মা আমার, তুমি তুমি ভেতরে যাও মা। তোমার তোমার দিদমার কথা কিছু মনে করো নে মা। আসলে শোকে তাপে তোমার দিদমার মাথা ঠিক নেই, তুমি তুমি কিছু মনে করো নে মা। আমি বুঝতে পেরেছি মা, কিন্তু দিদমাকে কইতে দিন। আমাকে দু কথা শুনিয়ে যদি দিদমার বুকের কষ্টখানা একটু কমে তবে কমুক। দিদমার বুকে এখন অনেক যন্ত্রণা, আর আমার উপর ক্ষোভ থাকাটাই তো স্বাভাবিক। কিন্তু আমি জানি মা, আপনাদের বংশধরে দেহখানাই শুধু নষ্ট হয়ে গেছে, তার আত্মা নষ্ট হয়নি। তামশায়েরও তাই। তামশায়ের এই জগতে না হোক, তার বংশধরের মুখ অন্য কোথাও, অন্য জায়গায় তিনি ঠিক দেখবেন। খুব বড় বড় কথা শিখেছো তুমি, জ্ঞান দিচ্ছ। লেখাপড়া শিখে সবাইকে জ্ঞান দিয়ে বেড়াবে ভেবেছো, তাই তো?
শেখো শেখো, এবার আরো বেশি করে তুমি লেখাপড়া শিখবে। পারলে না তো ছেলের পরাণটাকে বাঁচাতে। এরপর দেখো এই সংসারে আর কটার মাথা তুমি খাও। দিদমা, আগে তো শুনতাম মেয়েরা লেখাপড়া শিখলেই বিধবা হয়, এখন বেটা মরেছে ওই কারণে? দাদামশাই মারা গেছে তার জন্য রানীকে দায়ী করা হচ্ছে, তার মানে মানুষ মরলে রানীকে দায়ী করা হবে, তাই তো? চন্দর, চুপ করো বাবা। তোমার মা ফুল ঠাকমা ওনারা তো কথা কইছেন। বউয়ের সব কথায় হ্যাঁতে হ্যাঁ আর নাতে না মেলানোটা বন্ধ করো চন্দর। ছোট, এইভাবে কাটা গায়ে নুনের ছিটে আর দিসে, চুপ কর। মা, মা আমার কথা শোনো মা, অন্তরে চলো, চলো মা, অন্তরে চলো না, চলো। নিজেকে আর ছোট করিস না লক্ষ্মীটি, চল। বড় গিন্নি, আমাকে একটা কথা কও দেখি, যা দুঃখে তোমাদের সবার পরাণটা কাঁদছে, তাকে দেখে মনে হচ্ছে তার কোনো দুঃখ হয়েছে? তার সন্তান হারিয়েছে, তাকে দেখে কি মনে হচ্ছে তার চোখে কি এতটুকু জল তোমরা দেখতে পাচ্ছ? পাচ্ছ না? বড় বড় কথা বলে তোমাদের ভোলাচ্ছে আর তোমরা তাতেই ভুলে যাচ্ছ। যোগী, তোর বউকে শুধু তো দেখি, তোর ঘর থেকে এত রাতে সে কোথায় গিয়েছিল? দিদমা, আমি এবার বলতে বাধ্য হচ্ছি, যে এসেছিল তাকেও তো মাটি দেওয়াটা কর্তব্য, তাই না? বাড়িতে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, আপনারা সবাই ব্যস্ত হয়ে পড়েছিলেন, তাই আমি আর রানী চুপচাপ গিয়েছিলাম তাকে বিদায় দিতে। শোকে রানীর মাথাটা খারাপ হয়ে গিয়েছিল, ও নিজে আতুর ঘর থেকে ওর মরা বেটাকে নিয়ে একাই ঘর থেকে বেরিয়ে পড়েছিল। রানীর উপরে ভগবানের অনেক কৃপা আছে, আর ভগবানের সাহায্যেই সে নিজেকে সামলে নিয়েছে। ছোট বৌমা, আমায় তুমি মাফ করো মা। এই সময় কোথায় আমি তোমার পাশে থাকবো, আমি। আপনি কি কইছেন? আপনি কি কম বিপদে আছেন? আপনার বাবা চলে গেছেন, আপনি বরং দিদমাকে সামলান, আমি ঠিক আছি। নাথবো, তুই ঘরে যা, অনেক কথা কয়েছিস। মেজবো, ওকে নিয়ে যা। চন্দর, আয়, দামাশায় শেষ কাজের ব্যবস্থা কর। আয় বাবা। যেন এক যুগের অন্ত হল। যুগল কিশোর মান্না চলে গেলেন, মার বংশে বংশধর না পাওয়ার দুঃখ রয়েই গেল।
আমি এখনো কইব যুগী, তোর বাপ শোকে চলে গেলেন, তোর বউ পারল না একটা বংশধর দিতে। তার এই অপরাধ আমি অন্তত কোনোদিনও ক্ষমা করতে পারবো না। পারবো না ক্ষমা করতে। তুই বড় গিন্নি আমাকে যতই বোঝাস না কেন, ছোটু, মনের ভেতরে সব ক্ষোভ পুষে রাখিস নে, জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। অনেক বছর আগে আমিও আমার স্বামীকে হারিয়েছি। তোর মনের অবস্থাখানা আমি বুঝি ছোট, কিন্তু কথাটা কি জানিস, দুনিয়া থেমে থাকে নে। জীবন এগিয়ে চলে। এই সংসারে আবার বিয়ে হয়, নতুন জীবনের জন্ম হয়। তাদের সঙ্গে মানিয়ে নিতে হয়, নইলে তুই বাঁচতে পারবি না। একদিকে মার বাড়িতে নেমে আসে শোকের ছায়া, অন্যদিকে কামার পুকুরে ক্ষুদিরাম চাটুর্যের গৃহে কন্যা কাত্যায়নীকে পাত্রস্থ করার সঙ্গে সঙ্গেই চাটুর্য পরিবারে এলো রামকুমারের স্ত্রী।
রানী, মন খারাপ? কেন বলুন তো? দিদমা এখনো আমাকে মাফ করতে পারলেন না। রানী, এ তো শুধু দিদমার দোষ নয়, তিনি তো এই সমাজেরই একজন। তিনি তো সমাজের বাইরে নন, তাই যতদিন না পর্যন্ত সমাজ পাল্টাচ্ছে ততদিন পর্যন্ত মেয়েদের এমন হেনস্থ হতেই হবে। তুমি ভেবো না রানী, সমাজ বদলাবেই। তবে তুমি শুধু ভেঙে পড়ো না। তুমি ভেঙে পড়লে যে আমি আমার উৎসাহ হারিয়ে ফেলবো। না না, আমি এত সহজে ভেঙে পড়বো না। তাহলেই হবে রানী। আমি রামমোহন বাবুর পাশে দাঁড়াতে চাই, নবজাগরণের জন্য কিছু করতে চাই। রানী, নতুন দিন আসছে, তুমি অপেক্ষা করো। সুদিনের জন্য তুমি অপেক্ষা করো। নতুন দিন আসছে, তুমি অপেক্ষা করো। সুদিনের জন্য তুমি অপেক্ষা করো। এগিয়ে চলে সময়, এগিয়ে চলে ইতিহাস। একদিন এক ছোট্ট গ্রাম থেকে যে মেয়েটি উঠে এসেছিল জানবাজারের প্রাসাদে, তার জীবনটাও এগিয়ে চলল। সে রাজচন্দ্রের মর্মসঙ্গিনী হল। তার পরপর 3 কন্যা সন্তান হল। বংশধরের অপেক্ষায় থাকা মার বংশের হাতে তুলে দিতে গেল পুত্র সন্তান। কিন্তু সে আশা পূর্ণ হল না। পুত্রহারা রানী প্রাণপণ শক্তিতে বুক বাঁধল। কারোর শক্তি কম নয়। এবার আমি সকলের কাছে তা প্রমাণ করে দেব। আপনি দেখবেন। আরো একবার মা হলো সে, জন্ম দিল আরো এক কন্যাকে। কিন্তু এবার কন্যা সন্তান লাভে সে আর বিচলিত হল না। তখন খুব ধীরে ধীরে পাল্টাচ্ছে বাংলার অর্থনৈতিক, সামাজিক ও ধর্মীয় কাঠামো। একদিকে যখন নবজাগরণ আসছে, অন্যদিকে প্রস্তুত হচ্ছে রানী। সেদিনে সেই ছোট্ট রানী আজ তুলে নিয়েছে সংসারের ভার নিজের কাঁধে। তোমার তুলনা তুমি, তোমার তুলনা তুমি, যত তত পথে বন্দী